বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়, অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এই অধ্যায়ের প্রথম লেকচার। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে মুনাফা নিয়ে এবং লাভ ক্ষতি নিয়ে। তো মুনাফা আমরা জানি দুই ধরনের হয়, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, এবং লাভ ক্ষতি, আর 3 নম্বর টপিক হচ্ছে লাভ ক্ষতি। এই তিনটা টপিক নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বেশ বড়সড় একটা অধ্যায়, এই 24-25টা অঙ্ক দেয়া আছে দেখেছি। তো এই অধ্যায়ে আমি প্রথমত সরল মুনাফা নিয়ে আলোচনা করবো, এবং সরল মুনাফা রিলেটেড যতগুলো অঙ্ক আছে, উদাহরণ, অনুশীলনের যতগুলো অঙ্ক আছে, সবগুলা নিয়ে আলোচনা করবো। এর পরবর্তীতে চক্রবৃদ্ধি মুনাফা এবং লাভ ক্ষতি, এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো আজকে সরল মুনাফা নিয়ে আলোচনা করি, এবং এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলা করার চেষ্টা করব। সরল মুনাফাটা কি? এটা হচ্ছে সুদের কারবারই একরকম, এটা সুদের কারবারই একরকমই না, এটা সুদের হিসাব। সরল মুনাফা বা সরল সুদ হচ্ছে তুমি কারো কাছে টাকা দিলে যেই টাকাটা একটা নির্দিষ্ট সুদের হারে থাকবে। যেমন ধরো, তুমি কাউকে 7% সুদের হারে 3,000 টাকা 6 বছরের জন্য দিলে, তো 6 বছর পর তোমার মুনাফাটা কত আসবে? যেমন 7% মুনাফা, যেটা এই যে 7%, এই 7% শব্দটা হচ্ছে 100 এর সাথে রিলেটেড। আমরা অলরেডি জানি যে পার্সেন্ট শব্দ থাকলে 7% বলতে বোঝানো হয়েছে যে 100 এর মধ্যে 7, অর্থাৎ 100 টাকার মধ্যে 60 টাকা। যদি এভাবে ক্লিয়ার করে বলতো, 7% না দিয়ে যদি বলতো যে 100 টাকার মধ্যে 60 টাকা, এরকম যদি বলতো যে 100 টাকায় 60 টাকা সুদ দিলে বা মুনাফা দিলে 3,000 টাকায় 6 বছরে মুনাফা কত হবে? যদি এই 7% না দিয়ে এই কথাটা লিখে দিত, তাহলে এই এত লম্বা লাইনটা না লিখে এভাবে লিখছে যে 7%, অর্থাৎ আমরা বুঝে নেবো যে 100 টাকায় 60 টাকা সুদ দিলে, বা 100 টাকায় 60 টাকা মুনাফা দিলে 3,000 টাকা যদি নিয়ে থাকে, প্রতি 100 টাকা 60 টাকা করে যদি মুনাফা দেয় বা সুদ দেয়, তাহলে 3,000 টাকা যদি সে নিয়ে থাকে, তাহলে 6 বছর পরে মুনাফাটা কত দিবে বা কত পাবে, বা 6 বছর পরে মুনাফাটা কত পাবে। এটাকে আমরা এখন ঐকিক নিয়মে অঙ্কটাকে করার চেষ্টা করি। যেমন আমরা করি যে 100 টাকায় মুনাফা হয় 60 টাকা, 100 টাকায় মুনাফা হয় 60 টাকা, আর সময়টা যেহেতু দেয়া আছে বছরান্তে, তাহলে আমরা এভাবে লিখতে পারি 100 টাকায় 1 বছরে মুনাফা হয় 60 টাকা। 100 টাকা যদি 1 বছর কাটায়, তাহলে সে 60 টাকা মুনাফা পাবে। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা সমান 60 টাকা। 100 টাকায় যদি 1 বছরের মুনাফা 60 টাকা হয়, তাহলে দেখি 1 টাকায় 1 বছরের মুনাফাটা কত হয়। তাহলে এইভাবে লিখতে পারি, সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা সমান 7/100 টাকা। অর্থাৎ এই একে আসছে, আমরা এই 100কে 100 দ্বারা ভাগ করে, এখানেও এই 7কে 100 দ্বারা ভাগ করলাম। অথবা যদি আমরা সমীকরণের সমাধানটা বুঝতে পারি, তাহলে এই 100টা সমান চিহ্নের বাম সাইডে আছে, ডান সাইডে চলে যাবে। এখন আমাদের কাছে টাকা আছে কত? টাকা আছে 3,000। তাহলে 3,000 টাকা 3,000 টাকা 3,000 টাকায় সময় কত দিন? সময় দেওয়া আছে 6 বছর। তাহলে বলতে পারি না, 3,000 টাকায় 6 বছরের মুনাফা সমান 3,000 টাকায় 6 বছরের মুনাফা সমান 7/100 ইন্টু 3,000 ইন্টু 6 টাকা। তো এখান থেকে যদি হিসাব নিকাশ করি, তাহলে
এই শূন্য এবং এই শূন্য কাটা গেল, তাহলে কত দাঁড়ালো দেখি। 3 7 21, আর 6 21 কত হয়? 3 6 18 আর 7 18, অর্থাৎ লাভটা হয় 1260 টাকা। অর্থাৎ সুতরাং মুনাফা 1260 টাকা। অর্থাৎ এখন আমরা কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে গেছি। তো বলতে পারি যে বছরে 100 টাকায় যদি এক বছরে 60 টাকা দেয়, 100 টাকায় যদি এক বছরে 60 টাকা মুনাফা দেয় বা সুদ দেয়, তাহলে 3000 টাকায় 6 বছরে আমরা 3000 টাকায় মুনাফাটা পাবো 1260 টাকা। এই 3000 টাকার সাথে আরো 1260 টাকা আমরা অতিরিক্ত পাবো 6 বছর পরে। এই যে এখানে ওই যে 100 টাকায় 6 বছর 60 টাকা যে মুনাফা, এই মুনাফাটা আর বাড়বে না, এই 3000 টাকার উপরেই মুনাফাটা নির্ধারিত হবে। চক্রবৃদ্ধি মুনাফায় এটা না হয় কি প্রতি বছর এই মূলধন বা আসলের সাথে যে মুনাফাটা তৈরি হয়, তাহলে ওই মুনাফা এবং আসল যোগ হয়ে চক্রবৃদ্ধি মূলধন তৈরি হয়, তাহলে ওই মূলধনের উপর আবার টোটাল সুদ তৈরি হয়। ওটা যখন চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করবো তখন দেখবো। আর সরল মুনাফায় সুদের হারটা একই থাকে, সুদের হারের কোনো পরিবর্তন হয় না এবং মূলধনের হারটাও স্থির থাকে, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় এই মূলধনের সাথে 1 বছর পর যে মুনাফাটা হবে, ওই মুনাফাটা মূলধনের সাথে যুক্ত হয়ে নতুন মূলধন গঠন হয়। ওই গঠন হওয়ার পর ওই নতুন মূলধনের উপর সুদটা আরোপ হয়। তো এই সরল মুনাফায় এই সিস্টেমটা নাই। তোমার সুদের হার যা আছে সেটিও স্থির, মূলধনটা যা আছে সেটিও স্থির, এই দুইটা জিনিসের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা তো এই ঐকিক নিয়মে অঙ্কটা করলাম। এখন অঙ্কটাকে আমরা ঐকিক নিয়মে না করে এই ঐকিক নিয়মে যেভাবে করা আছে এই জায়গাটা থেকে আমরা একটা সূত্র নিয়ে আসতে চাই। দেখি সূত্রটা নিয়ে আসতে পারি কিনা। আমি এখানে লিখে রাখি যে এই মুনাফাটা 1260 টাকা হয়েছে, এটা লিখে রাখি এখানে। মুনাফা 1260 টাকা, ওকে, মুনাফাটা 1260 টাকা। আচ্ছা, এই যে 1260, এই যে মুনাফা 1260, এখানে এই মুনাফা যে 1260 টাকা আমরা পেয়েছি কি এই হিসাব নিকাশটা করেই তো 1260 টাকা পেয়েছি। এখানে 100 ছিল আর এখানে 3000 ছিল। তো 1260 টাকা পাওয়ার জন্য আমরা কি করছি, এখানে আমি এই অংশটুকুকে আমি এখানে লিখি। এই অংশটুকুকে এখানে লিখি। তাহলে মুনাফা সমান আমরা লিখতে পারি যে মুনাফা সমান আমরা এখন লিখতে পারি যে 7/100 ইন্টু 3000 ইন্টু 6। এখানে ওই যে মুনাফাটা, এই মুনাফাটাকে আমরা এভাবে বাংলায় মুনাফা না লিখে আমরা ইংরেজি একটা প্রতীক দিয়ে লিখতে পারি। তো ইংরেজি একটা প্রতীক দিয়ে যদি লিখি, তো ইংরেজি সেই প্রতীকটাকে মুনাফার পরিবর্তে সেই প্রতীকটাকে লেখা হয় বড় হাতের আই দ্বারা। আমরা মুনাফা না লিখে বড় হাতের আই লিখলাম, তাহলে সমান চিহ্নটা দিলাম। এই যে 7/100, অর্থাৎ 7/100 দ্বারা এটা বোঝাচ্ছে যে 100 টাকায় প্রতি 100 টাকায় 60 টাকা মুনাফা দেবে, প্রতি 100 টাকায় 60 টাকা মুনাফা দেবে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি মুনাফার হার, শতকরা মুনাফার হার। এই যে শতকরা মুনাফার হার, অর্থাৎ 100 টাকায় 60 টাকা দেবে মুনাফা, এই অংশের পরিবর্তে এটাকে আমরা বলতে পারি মুনাফার হার। এই অংশটুকুকে আমরা বলতে পারি কি মুনাফার হার বলতে পারি। এই অংশটুকুকে মুনাফার হার, এই অংশটুকুকে বলতে পারি আমরা মুনাফার হার। তাহলে এই মুনাফার হারটাকে ইংরেজিতে স্মল লেটারের আর দ্বারা প্রকাশ করা হয়, স্মল লেটারের আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লিখলাম। এখন এইটা এখন আমি মুছলাম। এরপর এই অংশটা যদি আমি এখন লিখতে চাই, এই অংশটা তো লিখলাম। এখন যদি আমি এই অংশটুকু লিখতে চাই, এখন যদি এই যে 3000, এই 3000 টাকা কি ছিল, এই 3000 টাকা আমার মূলধন ছিল। অর্থাৎ এই 3000 টাকায় আমি 100 টাকায় 7 টাকা হারে এই 3000 টাকা আমি সুদে দিয়েছি বা সুদে খাটিয়েছি বা মুনাফার জন্য লাভে দিয়েছি, মুনাফায় দিয়েছি।
কি বলবো সুদে খাটিয়েছি। তাহলে এই যে এই 3,000 টাকা, এই 3,000 টাকা এই 3,000 টাকা কি আমার মূলধন না? 3,000 টাকাটা কি আমার মূলধন? তাহলে এই 3,000 টাকা হচ্ছে আমার মূলধন, মূলধন বা ক্যাপিটাল। এই মূলধন বা ক্যাপিটালকে ইংরেজিতে এইভাবে না লিখে, বা এই মূলধন বাংলায় না লিখে, বা ইংলিশে ক্যাপিটাল না লিখে, আমরা এটাকে লিখি ক্যাপিটাল বা প্রিন্সিপাল লেখা হয়, প্রিন্সিপাল, প্রিন্সিপাল বা মূলধন। তাহলে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপালের এই পিটা এখানে লিখলাম, পি, বড় হাতের পি হবে এটা, পি। যেহেতু এই সুদের হারের সাথে মূলধনটা গুণাকারে আছে, তাই এখানে আর ইন্টু পি লিখলাম। আমরা এইভাবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে গুণ চিহ্নটা দিই, গুণ চিহ্ন দিয়ে পি দিই, তারপর আবার গুণ চিহ্ন আছে, এবং এই যে ছয়, এই ছয়টা হচ্ছে এই ছয়টা হচ্ছে সময়। এখানে দেখো তো এই ছয়টা কি সময় না? 6 বছর, তাহলে বছরটা আসলে কি? বছরটা তো সময়। তাহলে এই ছয়টা হচ্ছে সময়। তো সময়টাকে ইংরেজিতে স্মল লেটারে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি না এভাবে এন, এভাবে তো লিখতে পারি এন। তাহলে তাহলে আমরা এই যে 7% হারে 3,000 টাকায় 6 বছরের মুনাফা কত, এই অঙ্কটা করার জন্য এইভাবে যে এই এত বড় করে যে এটা ঐকিক নামে যে প্রসেস করে আসছি, এত বড় করে অঙ্কটা না করলেও আমরা পারতাম। আমরা এই এত বড় অঙ্ক না করে আমরা যদি এই 7%টাকে স্মল লেটারের আর দ্বারা, অর্থাৎ সুদের হার আর দ্বারা প্রকাশ করতে পারতাম, এবং 3,000টাকে মূলধন বা ক্যাপিটাল পি দ্বারা প্রকাশ করতে পারতাম, এবং বছর সময়টাকে 6 বছর বা সময়টাকে 6 দ্বারা প্রকাশ করে যদি আমরা এইভাবে লিখতে পারতাম, এইভাবে একটা সূত্র আকারে লিখতে পারতাম যে আই ইকুয়াল পি আর এন, আই ইকুয়াল পি পি আর এন। এই যে আর পি এন যে কথা, পি আর এন একই কথা। তাহলে এইভাবে আমরা সূত্রটা লিখতে পারতাম। তাহলে বলতে পারতাম যে মুনাফা, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা নির্ণয়ের সূত্রটি হচ্ছে আই ইকুয়াল পি আর এন। এখন এইটাকে এই সরাসরি ডাক দেয়া আছে, ডাক থেকে তো আমরা সূত্রটা নিয়ে আসতে পারছিলাম যে আই ইকুয়াল পি আর এন। যেমন আমরা সুদের হার 7%, আমরা বলতে পারি যে সুদের হারটাকে আমরা ধরলাম আর আর দিয়ে, যেমন এইভাবে এখন এই 1 নম্বর উদাহরণটা যদি এই 75 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, এই অঙ্কটা 1 নম্বর উদাহরণটাকে যদি এখন আমরা ডাকের এই ঐকিক নেমে না করে সূত্রের সাহায্যে করতে চাই, তাহলে আমরা এইভাবে প্রথমে লিখে নেব। এখানে মূলধন পি ইকুয়াল 3,000 টাকা, মুনাফার হার আর ইকুয়াল 7% বা 100/7, এবং সময় এন ইকুয়াল 6 বছর। তাহলে আমরা লিখতে পারি এখন উত্তর, আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল পি আর এন, মানে লিখি যে মুনাফা, জিনিসটা এখানে মুনাফা আই, মুনাফা ইকুয়াল হচ্ছে আই, এটা বের করতে হবে। তাহলে এই সূত্রটাকে এখানে লিখলাম, এটা সাইটে লিখতে হয় আর কি। এই সূত্রটা আমি তো লাল কালি দিয়ে আগে লিখে রাখছিলাম, এটাকে এটা মার্ক করে রাখি। এই অংশটুকু এইভাবে লেখার পর সাইড নোট হিসাবে এই অংশটুকু আমাদের লিখতে হয়। তাহলে লিখে রাখলাম সরল মুনাফা আই ইকুয়াল পি আর এন। তাহলে বা আই ইকুয়াল, মানে হচ্ছে মুনাফা, পি এর মান কত? পি হচ্ছে মূলধন 3,000। তাহলে এইভাবে লিখলাম 3,000 ইন্টু আর হচ্ছে সুদের হার, 100/7, 100/7 ইন্টু সময় হচ্ছে 6। তাহলে যদি এখন আমরা কাটাকাটি করি আগের মতো, একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য,
বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের উত্তরটা আসবে 1260 টাকা। অর্থাৎ 6 বছর পর 3000 টাকায় 7% সুদের হারে 6 বছর পর 3000 টাকায় 1260 টাকা লাভ আসবে। আমরা এই অঙ্কটুকু করলাম। এখন এই যে সূত্রটা আসছে, এই যে সূত্রটা I ইকুয়াল পি আর এন, আই ইকুয়াল পি আর এন, যখন মুনাফা বের করতে বলবে, সরল মুনাফা বের করতে বলবে, তখন আই ইকুয়াল পি আর এন, অর্থাৎ এই তিনটি চলকের মান বাধ্যতামূলক দেয়া থাকতে হবে। এখানে চলক আছে কয়টা? 4টা। আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে মূলধন, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। এখানে চলক আছে 4টা চলক। তো 4টা চলকের মধ্যে যে কোনো 3টা চলকের মান যদি দেয়া থাকে, তাহলে আমরা এই অজানা একটি চলকের মান বের করতে পারবো। যেমন মুনাফার হার যদি দেয়া থাকে, অর্থাৎ মুনাফা যদি জানতে চায়, তাহলে মুনাফা জানতে চাইলে মূলধন দেয়া থাকতে হবে, মুনাফার হার দেয়া থাকতে হবে, সময় দেয়া থাকতে হবে। আবার কখনো এমন এমন হয়েছে কি যে মুনাফাটা দেয়া আছে, মুনাফার হার দেয়া আছে, সময় দেয়া আছে, মূলধনটা দেয়া নেই। এই ক্ষেত্রে কি হবে? যেমন যদি কখনো মূলধন বের করতে চায়, বের করার কথা বলে, তাহলে এইভাবে লিখবো, আই ইকুয়াল পি আর এন। এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র, মুনাফা নির্ণয়ের সূত্র। আর এখন আমি চাই মূলধন বের করতে। তো মূলধন যদি বের করতে চাই, তাহলে এই অংশটুকুকে এভাবে ওদিকে নিয়ে আসলাম আর আইটাকে ওখানে নিয়ে গেলাম। বের করতে চাই মূলধন, তাহলে পিটাকে আমি বাম দিকে রাখবো, এবং আমরা জানি সমীকরণের নিয়ম অনুযায়ী গুণ আকারে থাকলে সমান চিহ্নের অপোজিটে গেলে ভাগ হয়, উপরে থাকলে নিচে যায় আর নিচে থাকলে উপরে যায়। তাহলে আর এন, তাহলে যদি কখনো আমার মূলধন দেয়া না থাকে এবং বাকি তিনটার মান দেয়া আছে, অর্থাৎ মুনাফার হার দেয়া আছে, সময় দেয়া আছে এবং মুনাফা দেয়া আছে, এক্ষেত্রে মূলধন নির্ণয়ের সূত্রটা হচ্ছে পি ইকুয়াল আই বাই আর এন, আই বাই আর এন। আবার তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে মূলধন নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে যে মূলধন নির্ণয়ের সূত্র, মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে পি ইকুয়াল আই বাই আর এন। এখন তাহলে মূলধন নির্ণয়ের সূত্রটা আমরা পেলাম। এখন আমরা চাই যে সময় নির্ণয়ের সূত্র, সময়টা বের করতে চাই। যেমন মূলধন দেয়া আছে, মুনাফার হার দেয়া আছে এবং মুনাফা দেয়া আছে, কিন্তু সময় দেয়া নেই। সেক্ষেত্রে সূত্রটা হবে, আমরা এই ফরম্যাটে লিখে নেব। তারপর যেহেতু সময় এনটাকে বের করতে চাই, তাহলে এনটাকে বাম দিকে রাখবো, সমান চিহ্ন দেবো, ভগ্নাংশ চিহ্ন দিয়ে আই এবং পি আর আর, মূলধন এবং মুনাফার হারটা পরের অংশে নিচে চলে যাবে। তাহলে এখন আমরা লিখতে পারি যে সময় নির্ণয়ের সূত্র, সময় নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইকুয়াল আই বাই পি আর, এন ইকুয়াল আই বাই পি আর। এখন যদি আমাদেরকে মূলধন দেয়া থাকে, সময় দেয়া থাকে এবং মুনাফার হার দেয়া থাকে, তাহলে আমাদেরকে বের করতে হবে কি? সুদের হার। অর্থাৎ সুদের হার বের করার সূত্রটা হচ্ছে এইভাবে লিখে তারপর আরটাকে বাম দিকে রেখে আই বাই পি এন, তাহলে লিখতে পারি যে সুদের হার নির্ণয়ের সূত্র বা মুনাফার হার নির্ণয়ের সূত্র, মুনাফার হার নির্ণয়ের সূত্র হচ্ছে আর ইকুয়াল আই বাই পি এন। তাহলে এই হচ্ছে আমাদের 4টা সূত্র। এই 4টা সূত্র যদি আমাদের মাথায় থাকে, তাহলে সরল মুনাফা রিলেটেড যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা সমাধান করতে পারবো। তো অঙ্ক করার সময় আমরা এই 4টা সূত্রের মধ্যে এই 3টা সূত্র আমরা যদি আমাদের মাথায় থাকে, তাহলে এই 3টা সূত্র যেটা চাইছে আমরা সেই সূত্রটা ব্যবহার করতে পারি। যদি আমাদের মাথায় না থাকে, তাহলে আমরা এই শুধুমাত্র মুনাফার সূত্রটা ব্যবহার করে আমরা যে কোনো কিছুর
মান বের করতে পারি। মুনাফার সূত্রটা ব্যবহার করে আমরা যে কোনো কিছুর মান বের করতে পারি। তো আমি 2 নম্বর উদাহরণটা করে একটু দেখাই। যেমন 2 নম্বর উদাহরণে দেয়া আছে, তো 2 নম্বর উদাহরণটা দেয়া আছে যে 12% হারে 15,000 টাকায় 3 বছরের মুনাফা কত। 3 বছরের মুনাফা কত? এখানে 12% এবং মূলধন 15,000 টাকা এবং 3 বছর, এই তিনটা অপশন দেয়া আছে। যেমন মূলধন দেয়া আছে কত? 15,000 টাকা, 15,000 টাকা, এবং মুনাফার হার আর ইকুয়াল দেয়া আছে 12% বা প্রতি 100 টাকায় 12 টাকা, এবং সময় দেয়া আছে 3 বছর। আমাদেরকে বের করতে হবে মুনাফার হার বা মুনাফাটা, আমাদেরকে মুনাফাটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি মুনাফা ইকুয়াল আই ইকুয়াল পি আর এন। এই অংশটুকু লিখলাম, এই সূত্রটা লিখলাম। লেখার পর আই ইকুয়াল পি এর মান হচ্ছে 15,000 ইন্টু আর এর মান হচ্ছে 100/12 ইন্টু সময় হচ্ছে 3 বছর, বা আই ইকুয়াল, একটা শূন্য দুইটা শূন্য কাটা, তারপর 3 × 150, এই শূন্য, এখানে দুইটা শূন্য আছে, নিচে দুইটা শূন্য আর উপরে দুইটা শূন্য আমরা কাটাকাটি করে দিলাম। তাহলে 150 × 12 × 3, এই তিনটার গুণফল হচ্ছে 5,400 টাকা, 5,400 টাকা। তাহলে এই হচ্ছে মুনাফা। তো আমরা এই আগের অঙ্কে যখন আমরা ঐকিক নিয়মে করেছিলাম, আমাদের অনেক বড় একটা পার্ট, অনেক বড় একটা জায়গা দখল করেছিল এবং অনেক সময় নষ্ট হয়েছিল। তো দ্বিতীয় অঙ্কটা আমরা মাত্র 3 লাইনে সমাধান করতে পেরেছি। তো আজকের লেকচারটা এখানেই শেষ। তো পরবর্তী লেকচারে বাকি উদাহরণগুলো এবং অনুশীলনের কিছু সরল মুনাফার অঙ্ক আছে, সেই অঙ্কগুলো নিয়ে আসার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।